আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় কিছু ডায়েট মিথ, অর্থাৎ আমাদের খাবারগুলো নিয়ে আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে, বিশেষ করে আমরা যখন কোনো স্পেসিফিক ডায়েট ফলো করি। তো ডায়েট করার জন্য বা ডায়েট করার শুরুতে যে ধরনের মিথগুলো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে প্রচলিত, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু জানবো এবং এই মিথগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের শারীরিক কোনো সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়গুলো সম্বন্ধে আশা করি আপনারা একটা সুস্পষ্ট ধারণা পাবেন। ডায়েটের শুরুতেই প্রথমত আমরা মাথায় যে জিনিসটা নিয়ে আসি সেটা হচ্ছে আমাকে খাবার স্কিপ করতে হবে বা আমাকে হয়তো না খেয়ে থাকতে হবে। এই না খেয়ে থাকার কনসেপ্টটা কিন্তু টোটালি ভুল। না খেয়ে থাকলে আমার ওজন কমবে, খুব দ্রুত আমি ওজন কমিয়ে ফেলবো যদি আমি কোনো ধরনের খাবার না খাই। এতে করে কিন্তু অ্যাকচুয়ালি আপনি আপনার ওজন কমাচ্ছেন ঠিকই, তার চেয়ে বেশি কিন্তু আপনি আপনার এনার্জি লস করতেছেন। এনার্জি লস করার কারণে কি হচ্ছে, আলটিমেটলি আপনি ফ্যাটিক হয়ে যাচ্ছেন, উইক হয়ে যাচ্ছেন, কর্মোদ্দীপনা হারিয়ে ফেলতেছেন এবং একটা সময় দেখা যায় যে সিক হয়ে যাওয়ার কারণে আপনি আবার বেশি করে খাবার ইনটেক করা শুরু করে দিচ্ছেন। সো আলটিমেটলি এখানে লাভের লাভ তো কিছুই হলো না, উল্টো একটি ভ্রান্ত ধারণা থেকে আপনি আপনার ডায়েট জার্নিটাই ডিফল্টের মাধ্যমে শুরু করলেন। তো আমরা খাবার স্কিপের ব্যাপারটা, বিশেষ করে রাতের খাবার স্কিপ করতে হবে, এই ধারণাটা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করব। খাবার খেতে হবে এবং প্রত্যেক খাবারের আইটেমই সুষম পর্যায়ে খেতে হবে, তাহলেই আপনি আপনার প্রয়োজন মতো নিউট্রিশন সাপ্লাই দিতে পারবেন এবং আপনি ডায়েট করার মাধ্যমে আপনার ওজনটাকে রিডিউস করতে পারবেন। দ্বিতীয় যে প্রচলিত মিথটা রয়েছে, সেই মিথ বা ভ্রান্ত ধারণাটা হচ্ছে মিষ্টি খেলেই আমার ডায়াবেটিস হবে। কথাটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে ডায়াবেটিস এমন একটি রোগ যেটা অ্যাকচুয়ালি জেনেটিক্যাল ডিজিজ, অর্থাৎ আমাদের যদি মা, খালা, বাবা বা আমাদের ফ্যামিলিতে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে, তাহলে জেনেটিক্যালি 70 to 80% চান্সেস থাকে যে আমার বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্ট গ্রো করতে পারে, অর্থাৎ আমি ডায়াবেটিক কন্ডিশনে যেতে পারি। এক্ষেত্রে মিষ্টি খেলেই যে আমার ডায়াবেটিস হবে বা আমার ফ্যামিলিতে আগে কারোই ডায়াবেটিস ছিল না, আমি মিষ্টিও কম খাই, স্টিল আমার ডায়াবেটিস, এরকমও কিন্তু দেখা যায়। তাহলে অ্যাট লাস্ট যে কনক্লুশনটা দাঁড়ালো, মিষ্টি খাওয়ার সাথে কিন্তু ডায়াবেটিসটা সম্পর্কযুক্ত না। তবে হ্যাঁ, যদি আপনার সুগার রিলেটেড প্রবলেম ডায়াগনোসড হয়, সেক্ষেত্রে সুগারকে কন্ট্রোলে রাখার জন্য যে কোনো ধরনের সুগার কন্টেনিং ফুড, এটা মিষ্টি হতে পারে, যে কোনো ধরনের সিম্পল শর্করা জাতীয় খাবার হতে পারে, ইদার ফ্যাট জাতীয় খাবার যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বডিতে গ্লাইকোজেন হিসেবেও অনেক ক্ষেত্রে স্টোর থাকে। সো সব ধরনের খাবারের ক্ষেত্রে কিন্তু তখন আপনাকে চুজি হতে হবে এবং পরিমাপ মতো খেতে হবে। সুতরাং শুধু মিষ্টি খাবার খেলেই ডায়াবেটিস বাড়বে বা ডায়াবেটিস হবে, এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন ঘটিত প্রবলেম, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের প্যানক্রিয়াসের উপর নির্ভর করে, অর্থাৎ প্যানক্রিয়াসের বিটা সেলের কোনো প্রবলেম হলে বা আমাদের বডিতে যে ইনসুলিন হরমোনটা রয়েছে সেটা সিক্রেশনের প্রবলেম হলে বা ওটা যদি বডিতে তৈরি না হয় বা তৈরি হয় স্টপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপ 2 ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস গুলো গ্রো করে। সো মিষ্টির সাথে ডায়াবেটিসকে অ্যাকচুয়ালি আপনারা গুলিয়ে ফেলবেন না। এবার আসি আমরা ডিমের কুসুম নিয়ে। ডিমের কুসুম খেলেই আমার কোলেস্টেরল লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ আমার যদি কোলেস্টেরল প্রবলেম থাকে তাহলে তো আমি ডিমের কুসুম খাবোই না। আর যদি থাকে আমার হার্টের সমস্যা, তাহলে ওরে বাপরে, ডিমের কুসুম আর আমার মধ্যে কোনো সম্পর্কই থাকা যাবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক তা না। একজন সুস্থ সবল মানুষ এবং একজন কোলেস্টেরলের হাই থাকা পারসন উভয় কিন্তু দেখা যায় 250 থেকে 300 গ্রাম পর্যন্ত গুড কোলেস্টেরল প্রত্যেকদিন ইনটেক করতে পারেন। ওজন, বয়স ভেদে এটা কিছু তারতম্য রয়েছে এবং আপনার ডিজিজ কন্ডিশনের উপর তো অবশ্যই। তো গবেষণায় দেখা গিয়েছে যে ডিমের একটি কুসুমে 185 গ্রাম পর্যন্ত কোলেস্টেরল থাকে। সো কোলেস্টেরলের অন্যান্য খাবার যদি আপনি স্কিপ করে যান, অর্থাৎ আপনি একটি শুধু ডিমের কুসুমকে ভয় পাচ্ছেন কিন্তু কোলেস্টেরল রয়েছে এমন অনেক খাবারকে আপনি স্কিপ করতে পারছেন না, ফাস্ট ফুড খাচ্ছেন, অতিরিক্ত তেল দিয়ে তৈরি করা বা রান্না করা খাবার খাচ্ছেন, বিভিন্ন ধরনের চর্বি জাতীয় মাংস খাচ্ছেন, প্রসেসড ফুড খাচ্ছেন, ওগুলোকে আপনি স্কিপ করতে পারছেন না, অথচ ডিমের কুসুমে এসেই আপনার যত কোলেস্টেরলের নিয়ে ভয়, সেটা করলে কিন্তু হবে না। তাই একজন সুস্থ সবল মানুষ দৈনিক একটি ডিম খেতে পারে, ডিমের সাথে সে কুসুমটাও খেতে পারে। তবে সেক্ষেত্রে যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে, খেয়াল রাখতে হবে অন্যান্য হাই কোলেস্টেরল জাতীয় খাবারগুলো তখন স্কিপ করে বা ডায়েটে ওটাকে ব্যালেন্স করে চলতে হবে। অর্থাৎ ডিমের কুসুম খেলেই কোলেস্টেরল যে তরতর করে বৃদ্ধি পাবে, এই ধারণাটা ভুল। পাশাপাশি ডিমের কুসুমে কিন্তু কোলিন নামক একটি ইম্পর্টেন্ট প্রোটিন রয়েছে। কোলেস্টেরলের প্রবলেম থাকুক বা না থাকুক, কোলিন কিন্তু আমাদের বডিতে নিউরোট্রান্সমিটার সিক্রেশনের জন্য অনেক বেশি হেল্পফুল। সো আমাদের মনোযোগ বৃদ্ধি করার জন্য এবং আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু এই ডিমের কুসুমটা আমাদের খেতেই হচ্ছে। তাই অন্যান্য ধরনের ওভার স্যাচুরেটেড ফুড বলতে পারেন বা অতিরিক্ত কোলেস্টেরল জাতীয় খাবারগুলোকে
বয়কট করাটা যতটা জরুরি ঠিক তেমনি আপনার খাবার ডায়েটে কিন্তু ডিমের কুসুম রাখাটাও জরুরি। আরেকটি জনপ্রিয় প্রচলিত মিথ বলতে পারি, সেটা হচ্ছে এখনকার ইয়াং জেনারেশন যারা, তারা এটা খুব বেশি ফলো করে। তাদের মতে হচ্ছে ভাত খেলেই হয়তোবা আমি অনেক মোটা হয়ে যাব। মোটা হওয়ার জন্য কি শুধুই ভাত দায়ী, বা ভাতের পরিমাণ বেশি হলেই আমি মুটিয়ে যাচ্ছি, এটা কতটুকু যৌক্তিক? শুধু কি ভাত খাওয়ার জন্য আপনি মোটা হয়ে যাবেন, এই কথাটা যদি আপনি ধরে থাকেন, তাহলে আপনার লাইফ মডিফিকেশনের অন্যান্য দিকগুলো একটু ঘুরে দেখে আসি। দেখা যাচ্ছে আপনি কোনো কারণে ভাতকে স্কিপ করে দিয়েছেন বা টোটালি ভাত খাচ্ছেন না, কিন্তু পাশাপাশি আপনি কিন্তু কোনো ধরনের ব্যায়ামও করতেছেন না, এবং ভাতের পরিপূরক হিসেবে আপনি এমন কিছু খাবার খাচ্ছেন যে খাবারগুলোতে অ্যাকচুয়ালি ফ্যাটের পরিমাণ অনেক বেশি, কোলেস্টেরলের পরিমাণ অনেক হাই, এবং এই খাবারগুলো খুব বেশি আনহেলদি। দেখা যাচ্ছে জাঙ্ক ফুড বা প্রসেস ফুডেও কিন্তু আপনি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ভাত স্কিপ করা কি আপনার জন্য আদৌ উপকারী হবে? ভাত খেলে মোটা হব কথাটা ঠিক নয়, পরিমাণের অতিরিক্ত ভাত খেলে সেক্ষেত্রে আপনি মুটিয়ে যেতে পারেন। সেটা শুধু ভাত না, অন্য যে কোনো কার্বোহাইড্রেটই হতে পারে। তবে মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেলার খাবারে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিডের একটা পরিমাণ থাকে। বিশেষ করে সকালে আমরা যে ব্রেকফাস্টটা করি, এটা কিন্তু আমাদের সারাদিনের চলার একটা ফুয়েল বলতে পারেন। সো এই সময় যদি আমাদের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ এবং প্রোটিনের পরিমাণটা ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু এটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। তো আপনি যদি কার্বোহাইড্রেটটা স্কিপ করে শুধু প্রোটিন দিয়ে চলতে চান, সেক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটের বেনিফিটসটা আপনি পাচ্ছেন না। পাশাপাশি অন্য যে কোনো খাবার কিন্তু অ্যাবজর্ব হতে বেশি সময় নেয় তুলনামূলকভাবে কার্বোহাইড্রেট থেকে। সো কার্বোহাইড্রেট যেহেতু আমাদের বডিতে হজম দ্রুত হয়ে যাচ্ছে, তো সুতরাং এটা অল্প সময়ের মধ্যে খেয়ে কিন্তু আমাদের বডি থেকে ঝরানো সম্ভব। তাই কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলে, অর্থাৎ ভাত খাওয়ার পরে যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু এটা আপনার মোটা হওয়ার কারণ হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবার আসি আমরা আরেকটি প্রচলিত মিথ নিয়ে। ডায়েট করার সময় আমরা সবাই একটি বিষয় খুব ফলো করি যে আমরা ফাস্টিং করতে চাই, বা হচ্ছে ডায়েটের বিষয়ে আমরা চিন্তা করি যে রোজা রাখলেই বা না খেয়ে থাকলে সম্পূর্ণভাবে হয়তো আমার ওজনটা ড্রাস্টিক্যালি কমবে। তো ফাস্টিং এর এই ব্যাপারটা যেটা, সেটা যদি আপনি কোনো একটা ডায়েট প্ল্যানে আসেন, অর্থাৎ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলেন বা হচ্ছে 5 to প্যাটার্ন ফাস্টিং বলেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য হেল্পফুল। অথবা অন্যান্য সময় অতিরিক্ত যে খাবার খাচ্ছেন সেগুলো খেয়ে হঠাৎ করে ফাস্টিং এ চলে যায় এবং কোনো অকেশনের ঠিক আগে সম্পূর্ণ না খেয়ে থাকা, এগুলো কিন্তু আপনার জন্য ফ্রুটফুল হবে না, বরং এতে আপনার স্কিনের কোলাজেন নষ্ট হয়ে যেতে পারে, আপনি অনেক বেশি টায়ার্ড এবং ফ্যাটিক হতে পারেন, এবং পাশাপাশি আপনার এনার্জি লস হতেই পারে। আশা করি ডায়েট নিয়ে যে প্রচলিত মিথগুলো ছিল বা মিথগুলো আছে, এই সম্বন্ধে আপনি এখন একটি ক্রিস্টাল ধারণা পেয়েছেন, এবং এই মিথগুলো যে অ্যাকচুয়ালি যৌক্তিক না, সেটা সম্বন্ধে আপনাকে আমরা এনশিওর করতে পেরেছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করবেন। আপনারও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।